ओके हेडलाइन दो अल्टरनेटिंग करंट অল্টারনেটিং কারেন্ট এই স্যাটারডেতে পরীক্ষার পরে আমরা ম্যাগনেটিজমের একটা লাস্ট ক্লাস করব যেটার মধ্যে ডিফারেন্ট কয়েলস বা যা যা আছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসে ডিটেইলসে ডিসকাস করব। এই স্যাটারডেতে থিওরিটিক্যাল ক্লাস থাকবে, এন্ট্রান্স ক্লাস থাকবে এই স্যাটারডেতে ওই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। আর শুক্রবার দিন যে পরীক্ষাটা আছে শুক্রবার দিন পরীক্ষাটা ভালো করে দিয়ে অল্টারনেটিং কারেন্ট অল্টারনেটিং এক্সাম। তো এখান থেকে দেখো কারেন্ট আছে আর টাইম আছে, ফাইন। তো আমাদের এখানে কারেন্টের ভ্যালু কি করতেছে, অল্টার করতেছে। কারেন্টের ভ্যালু অল্টার করতেছে বলতে কারেন্ট কন্টিনিউয়াসলি তার যে ফেজটা আছে সে তার ফেজটারে কি করতেছে, চেঞ্জ করতেছে। একবার কারেন্ট আছে পজিটিভ ফেজে, দেন কারেন্ট কোনখানে আছে, নেগেটিভ ফেজে আছে। যদি কারেন্ট কন্টিনিউয়াসলি তার ম্যাগনিটিউড অল্টার করতে থাকে, যদি কারেন্ট কন্টিনিউয়াসলি তার ম্যাগনিটিউড ভ্যালুটা অল্টার করতে থাকে তাহলে সেই কারেন্টকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট। ইফ the current continuously altered its value, then such current is simply known as alternating current. Is it okay? अच्छा, next direct current. मैं आरो clearly बुझाऊँ, टेंशन नहीं होना। Direct current. What is the meaning of direct current? Direct current means if the value of current, এখানে direct current এর মধ্যে আমাদের এই একটা wrong concept থাকে। wrong concept রে আমি ঠিক করতেছি। প্রথমে আমি wrong concept লিখব, তারপর আমি এটা ঠিক করব। wrong concept হচ্ছে কি, যেটা আমরা বুঝি direct current means the value of current in a circuit should be constant. The value of current in a circuit should be constant. এই কনসেপ্টই ভুল। Value in a circuit may be constant, may not be constant. তো অল্টারনেটিং কারেন্ট আর ডাইরেক্ট কারেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এই জায়গাতে অল্টারনেটিং কারেন্টের মধ্যে কারেন্ট তার ভ্যালুটা কি করবে, একবার পজিটিভে নিতেছে তো একবার নেগেটিভে নিতেছে। দ্যাট ইজ কারেন্ট তার ফেজ রে বারবার কি করতেছে, অল্টার করতেছে। আর ডাইরেক্ট কারেন্টের মধ্যে কারেন্ট তার ফেজ রে কি করতেছে, অল্টার করতেছে। এটাও আমাদের কাছে ডাইরেক্ট কারেন্ট। যদি আমি এবার কারেন্টের এরকম ভাবে ডিনোট করি তাহলে এটা আমরা কি করব, ডাইরেক্ট কারেন্ট। এটা আমরা কি করব, ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু কারেন্ট তার ফেজ রে কি করছে না, চেঞ্জ করছে না। কারেন্ট তার ফেজটারে সেম টু সেম মেইনটেইন করে রাখছে। হ্যাঁ, এখানে কারেন্টের ভ্যালু বারবার কি হইতাছে, তোমার চেঞ্জ হইতাছে। এবার এটা কি রকম ধরনের সিচুয়েশনে, ধরো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা বলতেছি। ধরো তুমি একটা মোবাইল পারচেজ করছো, এই মোবাইলটা ধরো অ্যারাউন্ড 3 থেকে 3.5 বছর 4 বছর হয়েছে, ঠিক আছে। তো ব্যাটারি পাওয়ার কি হয়েছে, ভ্যালি ডাউন হয়েছে কোনো। এরকম সিচুয়েশনে ধরো তুমি ব্যাটারি চার্জ করছো, কইরা এবার তুমি কি করতেছো, গেম খেলতেছো, কথা বলো, ঠিক আছে। দেখা যাবে কি তোমার হয়তো এখন পার্সেন্টেজ কত আছে মোবাইলের ব্যাটারির মতো, ধরো 80% শো করতেছে। তুমি গেম খেলতেছো, দেখা যাবে কি গ্র্যাজুয়ালি তার ব্যাটারি ভ্যালু কি হইতাছে, ডাউন হইতাছে, ঠিক আছে। তো এখানে কি হইতাছে, ডিসচার্জিং চার্জিং ডিসচার্জিং এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতেছে। এটা আমরা কই ফুল ওয়েভ রেকটিফায়ার। এগুলো তোমরা আবার পাইবা দিয়ে সেটা এখন যে কনসেপ্ট আমরা লিখতাছি সেই কনসেপ্টে তোমরা আবার পাইবা ইলেকট্রনিক্স চ্যাপ্টারের মধ্যে ডিসেম্বর মাসের দিকে পাইবা। ফুল ওয়েভ রেকটিফায়ার সেমিকন্ডাক্টর ডিভাইস এর মধ্যে পাইবা ফুল ওয়েভ রেকটিফায়ার। এখানে একটা কথা আছে আমাদের কাছে, রেকটিফায়ার একটা ওয়ার্ড আমরা ইউজ করছি। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেকটিফায়ার? আমরা এখান থেকে একটা ওয়ার্ড ইউজ করতেছি, সেই ওয়ার্ডটার নাম কি, রেকটিফায়ার। রেকটিফায়ার মানে কি, রেকটিফায়ার অর্থ হইছে আমরা এসি কারে এসি রে কিসে শিফট করতেছি, আমরা ডিসি তে শিফট করতেছি। we will shift AC to DC। যদি আমরা AC রে DC তে শিফট করি তখন সেই জিনিসটাকে আমরা কি হিসেবে ডিফাইন করব,
অ্যাজ এ রেকটিফায়ার হিসেবে তাকে আমরা ডিফাইন করি। তো এটা আমরা বলতেছি কি ফুল ওয়েভ রেকটিফায়ার। আরো একটা জিনিস আমরা পাই যেটা আমরা বলে থাকি হাফ ওয়েভ রেকটিফায়ার। এখানে আমরা আরো একটা জিনিস পেয়ে থাকি দ্যাট ইজ নোন অ্যাজ হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, তো হাফ ওয়েভ রেকটিফায়ারের সময় কি হলো, একটু পোর্শন আমরা নিলাম, একটু ব্ল্যাঙ্ক স্পেস থাকবো, দেন আবার কি শুরু হবে। অ্যাকচুয়ালি কি হচ্ছে হাফ ওয়েভের মধ্যে অরিজিনালি কারেন্টটা কিরকম ধরনের আছে, অরিজিনালি কারেন্টটা কিরকম ধরনের আছে, অরিজিনালি কারেন্টটা ধরো এরকম ধরনের আছে, অল্টারনেটিং কারেন্ট। তো ধরো আমি কি করলাম, পজিটিভ ফেজটারে রাখলাম, নেগেটিভ ফেজটারে কি করছি বাদ দিয়ে দিছি, আবার কি করছি পজিটিভ ফেজটারে নিয়ে আনছি। আচ্ছা এটা স্যার বুঝতেছেন আমি ঠিক করে সেটা, কারণ রেকটিফিকেশন তো আমরা এখনো করছি না, তো এটা আমরা কিরকম ভাবে জাস্টিফাই করতে পারি বা কিরকম ভাবে জিনিসটা আমরা বুঝাইতে পারি। তো এখানে একটা কথা ধরো তোমার স্কুলের মধ্যে কোনো একটা কিছুর মধ্যে পার্টিসিপেট, মানে ধরো তোমার একটা কিছু একটা ইভেন্ট আছে, এটার মধ্যে তোমার লিডার বানানো আছে। ঠিক আছে, এবার ক্লাসের মধ্যে একটা গ্রুপ অফ পার্সন থাকবো যে তোমারে সাপোর্ট করতেছে, আর আরেকটা গ্রুপ অফ পার্সন থাকবো যে তোমারে সাপোর্ট করতেছে। তো যারা তোমারে সাপোর্ট করতে তারা নিয়ে তুমি আরামসে কাজটা করতে পারবে, যে তোমারে সাপোর্ট করতেছে না তারা নিয়ে কি তুমি কাজটা করতে পারবা, পারতে না তো কাজটা করতে। এবার দুটো অপশন থাকবো, একটা অপশন যারা আমারে সাপোর্ট করতেছে না আমি তারা কি করলাম বাদ দিয়ে দিলাম, অ্যাটলিস্ট তারা আমারে প্রবলেম তো ক্রিয়েট করতো না ইভেন্টের মধ্যে, তো আমি আরামসে ইভেন্টটা অর্গানাইজ করতে পারতেছি। ঠিক আছে, আরেকটা অপশন কি আছে, যারা আমার এগেইনস্টে আছে তার মধ্যে একটা গ্রুপ থাকবো যাদের সাথে ধর আমি কথা বললাম, দেখ আমাদের মধ্যে হয়তো কিছু জিনিস নিয়ে আসলে সমস্যা আছে, বাট তার লিগে ইভেন্টের মধ্যে তো এখানে ইন্টারফেয়ার করে লাভ নাই, তো দেখা যাবে তার মধ্যে একটা গ্রুপ আছে রাজি হয়ে যাবে, আরেকটা গ্রুপ তারপরও কি হতো না রাজি হতো না। এবার দেখা যাবে কি ওইখানে হয়তো আমার কি করতে লাগবে, টিচারের হেল্প নিতে লাগবে, যে স্যার তারা তো আমি কোথায় এরকম ধরনের কাজ করা লেগা, ম্যাম তারা তো আমি কোথায় এরকম ধরনের কাজ করা লেগা, বাট তারা আমার সাথে কোঅপারেট করতেছে না, তো আমি একা এরকম ভাব মানে এই কাজটা আমি কেমনে করতে পারবো, তখন দেখা যাবে কি স্যার বা ম্যাম হয়তো এর মধ্যে ইন্টারফেয়ার করবো, যে না ও যেটা করতেছে তোমাদের এটা করতে লাগবে, তোমাদের মধ্যে নিজের মধ্যে কি আছে এটা বেটার করে না। তো হইতাছে কি যারা তোমার অপোজিটে আছে তাদেরকেও আমি কি করলাম তোমার এদিকে বায়াস করে নিয়ে এলাম, এবার যেমনিই হোক নিয়ে আইছি, তাহলে ওইখানে কি হইতাছে কারোরই আমি কি করলাম বাদ দিলাম, আর এই জায়গাটার মধ্যে কি করলাম নেগেটিভ ফেজ যেটা আছে সেই নেগেটিভ ফেজটা আমি কি করছি এখান থেকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে কি হলো কমপ্লিট ওয়েভটা আমি রেকটিফাই করতে পারলাম না, পারলাম কি অর্ধেকটা ওয়েভ আমি রেকটিফাই করতে পারলাম, দ্যাট ইজ হাফ ওয়েভ রেকটিফাই। আর এখানে আমি কি করতেছি কমপ্লিট ওয়েভটা কি করা হচ্ছে রেকটিফাই করা হলো। তো এখানে এটাও ডিসি, এটাও ডিসি, আর এটাও কি ডিসি, যতগুলো আছে সবগুলো টিক মার্কসই কি আছে ডিসি, আর এটা কিসে আছে এসি তে আছে। কেন এসি আমি কেমনে বুঝবো, যদি কিনা কারেন্ট তার ফেজ রে চেঞ্জ করে, যদি কিনা কারেন্ট তার ফেজ রে চেঞ্জ করে। এখানে আমাদের আরো একটা কনসেপ্ট আছে যে স্যার অল্টারনেটিং কারেন্ট কি সব সময় সাইনোসয়েডিয়াল, এমনও কোনো কথা না, অল্টারনেটিং কারেন্ট সাইনোসয়েডিয়াল ছাড়া পজ হতে পারে, সাইনোসয়েডিয়াল বলতে সাইন গ্রাফ, তো সাইনও হইতে পারে পজও হইতে পারে, এটা ছাড়াও সটুথ হইতে পারে, এটা ছাড়াও স্কয়ার ওয়েভ হতে পারে। সটুথ ওয়েভ বলতে কি নরমালি সটুথ ওয়েভ খুব কম পাওয়া যায়, সটুথ ওয়েভ তোমার আলাদা করে জেনারেট করতে লাগে, স্পেশাল কন্ডিশনে আমরা জেনারেট করি অনেক সময়। সটুথ ওয়েভ এরকম ধরনের থাকবে, এটা আমরা অনেক সময় ট্রায়াঙ্গেল ওয়েভও পেয়ে থাকি, সটুথ ওয়েভ বা ট্রায়াঙ্গেল ওয়েভও আমরা পেয়ে থাকি। যদি এটা ট্রায়াঙ্গেল ওয়েভ নিয়ে অনেকের মনে ডাউট মানে কনফিউশন থাকে, কেন, কারণ এক ধরনের ট্রায়াঙ্গেল ওয়েভ এটাও আমরা করি, এক ধরনের ট্রায়াঙ্গেল ওয়েভ আমরা এটারও পেয়ে থাকি, তো এটা আমরা প্রপারলি ট্রায়াঙ্গেল ওয়েভ হিসেবে ডিফাইন করি, এটা আমরা প্রপারলি ট্রায়াঙ্গেল ওয়েভ হিসেবে ডিফাইন করি, আর এটা অনেকে ট্রায়াঙ্গেলও কয় অনেকে সটুথ কয়, বেটার এটার জন্য সটুথ নামটা দেওয়া হয়, আর এটা আমরা ট্রায়াঙ্গেল হিসেবে ডিফাইন করি। আরেকটা আছে আমাদের কাছে, দেখো এগুলো সবগুলো কিন্তু আমি ডিসি ড্র করছি, এগুলো যদি আমার এসি তে ড্র করতে লাগে তাহলে কিছুই না, নামায়া দাও ব্যাস, এতটুকু দুইটা আলাদা আলাদা ফেজ থাকবে, দ্যাটস ইট, এতটুকু। সিমিলারলি এখানেও তোমার কি থাকবে ট্রায়াঙ্গেলের মধ্যে ধরো এরকম ভাবে উঠলাম, এরকম ধরনের থাকবে, তাহলে সেটা আমরা কি করব এসি করব, দ্যাট ইজ কারেন্ট কি করতে লাগবে তার দুটোটা ফেজ রে চেঞ্জ করতে লাগবে। এবার ইন জেনারেল কেসে কি হয়, ইন জেনারেল কেসে কারেন্ট নরমালি কি রকম ভাবে থাকবে সাইনোসয়েডিয়াল ফরম্যাটে থাকবে, ইন জেনারেল কেসে অল্টারনেটিং কারেন্ট কি রকম ভাবে থাকবে সাইনোসয়েডিয়াল ফরম্যাটে থাকবে, এবং তোমাদের সিলেবাসের মধ্যে সাইনোসয়েডিয়ালই আছে। এবার অনেক সময় সটুথ বা ট্রায়াঙ্গুলার শেপ
অথবা আরেকটা যেটা আমরা বুঝলাম স্কয়ার শেপ, স্কয়ার ওয়েভ যেটা আমরা করি, সেই স্কয়ার ওয়েভ অনেক সময় আইতে পারে, সেটা অনেক সময় ইয়ের মধ্যে আয়, এন্ট্রান্স এক্সামের মধ্যে অনেক সময় তোমাকে দেওয়া হয়। তো এগুলো আইলে কিরকম ধরনের আইবো আমি জাস্ট দেখাইছি এখন নিউমেরিক্যালস কোশ্চেনস আমরা এক দুটো করাই আনি, ঠিক আছে। তো এখানে আমরা এই জায়গাটার মধ্যে কোনো কোনো সময় একবার আইআইটিতে আমার যতটুকু আসলো, একবার মনে আছে যতটুকু, একবার আসলো কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট কারেন্ট, কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট কারেন্ট হিসেবে তোমার কোশ্চেনটা দিছিল, ঠিক আছে। যদিও এটা অ্যাকচুয়ালি এটা নিয়ে সেটা বহুত কন্ট্রোভার্সি হয়েছে, যদিও তারা মানছে না পড়তে কন্ট্রোভার্সিটা, কারণ এটা অ্যাকচুয়ালি আইআইটির কোশ্চেন না, এটা অ্যাকচুয়ালি আইসে মাস্টার ডিগ্রি থেকে, ফিজিক্সে মাস্টার ডিগ্রি দিয়েছে, কারণ কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট কনসেপ্টই আয় মাস্টার ডিগ্রি, এর আগে কোনখানে আয়, বাট তারা দেওয়ার আছে দিয়া দিছে। হ্যাঁ, এখন কত হয়েছে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট কোয়া সেটা কোশ্চেনটা রিপ্লেস করছে বা প্লেস করছে, এটার কোনো কনসেপ্ট দরকার লাগে, জাস্ট টার্মটা তারা ইউজ করছে। তো এটা নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়েছে। তো যাই হোক, কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট কারেন্ট এরকম ধরনের দেখা যায়, স্কয়ার ওয়েভ টাইপের দেখা যায়, ঠিক আছে। তো আমরা এখানে এই সমস্ত কোশ্চেনস গুলো নিয়ে ফার্দার লাস্টে ডিসকাস করব। আপাতত আমাদের সিলেবাসে যে কারেন্টটা আছে দ্যাট ইজ সাইনোসয়েডিয়াল কারেন্ট। তো যদি আমাকে জিজ্ঞেস করো অল্টারনেটিং কারেন্ট, হ্যাঁ আমি অল্টারনেটিং কারেন্ট চিনি, কি তাকে কি করতে লাগবো, আলাদা আলাদা দুটো ফেজে এক্সিস্ট করতে লাগবে। যদি আলাদা আলাদা দুটো ফেজে তারা এক্সিস্ট করে দেন ইট ইজ নোন অ্যাজ অল্টারনেটিং কারেন্ট। যদি তারা আলাদা আলাদা ফেজে এক্সিস্ট না করে, যদি তারা আলাদা আলাদা ফেজে এক্সিস্ট না করে, সিঙ্গেল ওয়ান ফেজে এক্সিস্ট করে, দেন তাদেরকে আমরা বলবো ডিসি কারেন্ট। बस एतटुकु। Alternating current means the current will change, the current will change or the current will alter, the current will alter its phase. If the current will alter its phase, then it is known as alternating current. ঠিক আছে এতটুকু পর্যন্ত। নেক্সট, অল্টার করার ইম্পর্টেন্স হচ্ছে কি সেটা অ্যাকচুয়ালি দেখো, আমরা যদি ডিসি কারেন্ট ইউজ করি, ঠিক আছে, মানে ডিসি যদি ইউজ করে, ডিসি হইলে আমাদের এখানে প্রথমত কয়েকটা প্রবলেম ফেস করতে হবে। ডিসি হইলে আমাকে একটা স্টোরেজ ক্যাপাসিটি লাগে, ঠিক আছে। এখন আমি আমার ঘরের মধ্যে যা যা জিনিস ইউজ করতেছি, যা যা ডিভাইসেস ইউজ করতেছি, ওইগুলোর জন্য যদি মনে করো আমি ডিসি রাখুন, তাহলে আমার একটা হিউজ এরিয়া দরকার লাগে, এক নাম্বার। দুই নাম্বার, যদি তুমি হাই অ্যামাউন্ট অফ স্টোরেজ তোমার ঘরের মধ্যে বানাও, তাহলে চার্জ হয়ে গেছে, হাই চার্জ, একটা পজিটিভ হাই একটা নেগেটিভ ভ্যারি লো, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ভেরি হাই। কোনো না কোনো কারণে, যদি কোনো কারণে কোনো রকমের কোনো ইমব্যালেন্স সিচুয়েশন বা কোনো এক্সটার্নাল কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তাহলে ওইখান থেকে আগুন ধরার চান্সেস বেশি থাকে। এক নাম্বার, তোমার ঘরের মধ্যে একটা হিউজ এরিয়া নিয়ে নিব। দুই নাম্বার, তোমার আগুন ধরারও চান্সেস থাকবে। তিন নাম্বার হচ্ছে ব্যাটারি কন্টিনিউয়াসলি তোমাকে চেঞ্জ করতে লাগবে, কারণ এত বড় চার্জ, কারণ এত বড় যে ব্যাটারি তুমি রাখবা, ধরো তোমার বাড়িতে কারেন্টের লাইন নেই, আসে কি শুধু ব্যাটারি লাইন আছে, তাহলে তোমাকে আইদার হেল্প নিতে লাগবে জেনারেটর, অথবা তোমাকে হেল্প নিতে লাগবে ব্যাটারি রিপ্লেসিং সিস্টেমে, যেরকম ভাবে গাড়ির মধ্যে হয়। গাড়ির মধ্যে কি থাকে, ব্যাটারি দ্বারা একটা টাইম পর পর রিপ্লেস করে না, দোকান থেকে চার্জ করায় করে আনে, ঠিক আছে, এবার যেমনিই হোক না কেন। তো এটা লং টাইম ইনভেস্টমেন্ট টাইপের মতন একটা পড়তেছে। দুই নাম্বার, কন্টিনিউয়াসলি চেঞ্জ করাটা আমার কাছে কি প্রবলেমেটিক সিচুয়েশন, প্লাস একটা হিউজ এরিয়া আমাকে করে নিতে লাগবে। তো এই সমস্ত প্রবলেমস গুলো থাকে। প্লাস আরেকটা প্রবলেম খুব বেশি পরিমাণে সময়, সেটা হচ্ছে যদি কোনো কারণে পোটেনশিয়াল একটু ডাউন হয়ে যায়, দেন ব্যাটারি পারপাস সেরকম ভাবে কাজ করতে হবে, যেটা তোমরা ঘড়ির মধ্যেও দেখো, ব্যাটারি দেখবা চলতেছে একটা সার্টেন টাইম গেলে পরে দেখবা ব্যাটারিটা একটু স্লো হয়ে গেছে, যখন মানে তার পোটেনশিয়াল ডিফারেন্সটা কমে গেছে, দেন দেখা যায় কি ঘড়ি আস্তে আস্তে এবার স্লো হতেছে, ঘড়ি থামতেছে না কিন্তু ঘড়ি চলতেছে, বাট দেখা গেল কি স্লো হতেছে, 5 মিনিট সরে গেল, 5 মিনিট স্লো হয়ে গেল, তুমি লক্ষ্য করলা, অবজার্ভ করলা, 5 মিনিট তুমি আগায় দিলে, পরের দিন দেখবে কি আবার হতো 5 মিনিট বা 6 মিনিট কি হতেছে, সরে যেতেছে। তো এই সমস্ত কিছু প্রবলেমস ফেস করতে লাগে। রিমোটের ব্যাটারি একটা সার্টেন টাইম যাওয়ার পর দেখা যায় কি আর রিমোটের ব্যাটারি কাজ করে না। তো এই সমস্ত প্রবলেমস গুলো তোমাকে ফেস করতে লাগতেছে। যেরকম ভাবে যাদের বাড়িতে ইনভার্টার আছে তারাও এই জিনিসটা ফেস করছো, কোনো কারণে ধরো কারেন্ট গেছে না, ঠিক আছে, লং টাইম ধরে সেটা তুমি ইনভার্টারের প্রথম দিকে তো বিন্দাস চলতেছে, একটা সার্টেন টাইম যাওয়ার পরে দেখবে স্পিড আস্তে আস্তে কমে আসতেছে, ফ্যানটা একটা সার্টেন টাইম যাওয়ার পর স্পিড আস্তে আস্তে কমে আসে, তাহলে ওই ফেসিলিটিটা তুমি পাইতেছ না। সেই জায়গায় আমার ঘরে যদি অল্টারনেটিং কারেন্টে থাকে, তাহলে একটা পাওয়ার সাপ্লাই প্ল্যান্ট থেকে ডাইরেক্ট আমার কাছে আইতেছে, ফেজ কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছে, আরামসে আইতেছে, স্টোরেজের কোনো দরকার নেই আমার কাছে, আরামসে বিন্দাস আমি ইউজ করতে পারতেছি। যখন তাদের ওইখানে কোনো একটা কিছু রিজনাল লেগার শাটডাউনের দরকার লাগতেছে, তারা অল্প সময় লেগে শাটডাউন করতেছে,
দেন আমি আবার সার্টেন টাইম পরে কি পাইতেছি কারেন্ট পেয়ে লাইতেছি। তো আমার ডেইলি লাইফের মধ্যে না স্টোরেজের ঝামেলা আছে, না আমার কোনো রকমের কোনো এক্সট্রা এটা নিয়ে আসার টেনশন নিতে লাগবে, জাস্ট বিল এসেছে বিল পে করতেছে, শুধু এতটুকুই থাকতেছে। তো ওই কারণে আমরা অল্টারনেটিভ কারেন্টের বেশি প্রায়োরিটি দিই। প্লাস অল্টারনেটিং কারেন্টের আরেকটা বেনিফিট কি, কোনো সময় ভোল্টেজ ডাউন, ভোল্টেজ যেটা আছে সেম থাকে। হ্যাঁ, এবার বলতে পারো স্যার বৃষ্টির সময় তো ডাউন হয়, বৃষ্টির সময় কোনো কারণে ধরো কোনো গাছ টাছ পড়ছে সামথিং, কোনো জায়গাতে কোনো লাইন শর্ট হয়ে গেছে, সেই কারণে হয়তো ভোল্টেজ ডাউন হতেছে। এবার একটু সার্টেন টাইম করে মেইনটেনেন্স করলে লগে লগে আবার ঠিক আছে। এটা দেখা যাবে কি বছরে হয়তো একবার দুইবার হতেছে, কিন্তু ডিসি হলে তো রেগুলারলি তোমার ঘরের মধ্যে হতে থাকবে লো ভোল্টেজ, এই সমস্ত প্রবলেমস গুলো হতে থাকবে। তো এই সমস্ত কারণে আমরা অলওয়েজ করি কারে তোমার এসিরই বেশি প্রায়োরিটি, ঠিক আছে? কারণ হ্যাঁ ওই তো তোমার এটা ফ্রিকোয়েন্সি থেকে 50 হার্টজ, মানে 1 সেকেন্ডে 50 টাইমস হতেছে। তো এবার এখান থেকে তুমি টাইম বের করে নিতে পারবে কত টাইমস তোমার সে শাফলিং হতেছে, ঠিক আছে? তার ফ্রিকোয়েন্সি অলওয়েজ 50 হার্টজ। ইভেন তুমি যখন কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস পারচেজ করবা, ওই ইলেকট্রিক্যাল ডিভাইসটার মধ্যে তিনটা জিনিসের ইনফরমেশন দেওয়া থাকে। ফার্স্ট পাওয়ার, ঠিক আছে? পাওয়ার কনজাম্পশন ধরো তোমার দেওয়া থাকবে 750 ওয়াট, 200 ওয়াট, 50 ওয়াট, মানে তার পাওয়ার কনজাম্পশন। পাওয়ার কনজাম্পশন বলতে এক ঘন্টায় সে কতক্ষণ, মানে কতটুকু অ্যামাউন্ট অফ পাওয়ার রে সে কনজিউম লেখা থাকবে, এত ওয়াট আওয়ার লেখা থাকবে, ঠিক আছে? এক নাম্বার পাওয়ার কনজাম্পশন লেখা থাকবে। দুই নাম্বার এসে তাদের মধ্যে লেখা থাকে ফ্রিকোয়েন্সি। তো নরমালি ইন্ডিয়ার মধ্যে আমরা যাই ডিভাইস ইউজ করি, কমার্শিয়াল না রেগুলার ডোমেস্টিক পারপাসে, সেটা 50 হার্টজের মতন হয়ে থাকে। সেকেন্ড কথা। তিন নাম্বার কথা যেটা, সেটা তোমার ভোল্টেজ দেওয়া থাকে। কমার্শিয়াল পারপাসে ভোল্টেজ নরমালি হাই হয়, 500 থেকে 700 1000 অবধিও যেতে পারে, ডিপেন্ড করো কেমন ধরনের মেশিনস তুমি ইউজ করতেছো। আর ডোমেস্টিক পারপাসের লেগা নরমালি 220 থেকে 240 এর মধ্যে ভোল্টেজ ভ্যারি করে। এর থেকে লো ভোল্টেজ ডিভাইসের লেগা খারাপ, এর থেকে হাই ভোল্টেজ ডিভাইসের লেগা খারাপ, ঠিক আছে? এনি কোশ্চেন স্যার? ডাইরেক্ট কারেন্টের মধ্যে ডাইরেক্ট কারেন্টের মধ্যে ফেজ একটি ফিক্সড থাকতেছে, কারণ ডাইরেক্ট কারেন্ট তো ব্যাটারি হয়ে গেছে না, তো তুমি অলরেডি পোটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করে রেখেছো। দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, তো কারেন্ট অবভিয়াসলি কি করবে, পজিটিভ থেকে নেগেটিভে যাবে। ডাইরেক্ট কারেন্টের মধ্যে তুমি চাইলেও কি করতে পারতা না, ফেজ র্যান্ডমলি চেঞ্জ করতে পারতা না। তো ফেজ র্যান্ডমলি চেঞ্জ করা মানে কি, তোমার যে পজিটিভ আছে তারে প্রথমে তোমার নিউট্রাল করে নেগেটিভে পাঠাতে লাগবে, যে নেগেটিভ আছে তারে তোমার পজিটিভে চার্জ করতে লাগবে। এটা তুমি ইনস্ট্যান্টলি করতে পারতা না, তার লেগে তোমার একটা হিউজ সময় দরকার। তো এখানে তো তাহলে আর তোমার অল্টারনেটিভ হতেছে, যেহেতু তোমার চার্জ আর ডিসচার্জের ম্যাটার, তো এটা অলওয়েজ কি থাকবে, ডাইরেক্টলি থাকবে। এখানে কারেন্ট তুমি কোনো অল্টার করাতে পারবে। নিচের দিকে থাকতে গেলে তো আমার নেগেটিভ ফেজে যাইতে লাগবে, ব্যাটারি কারেন্টে তো হইতোই না। ব্যাটারি কারেন্টে তুমি নিবা কেমন, ব্যাটারি কারেন্টের নিচের দিকে নেওয়া মানে হয়েছে কি, সেটা কারেন্টের ডাইরেকশনকে অপোজিট করতেছে। কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভে যেতেছে, দেন তোমার কি করতে লাগবে, কারেন্টের ডাইরেকশনটা উল্টাইতে লাগবে। ধরো এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, কারেন্ট যেতেছে কোন দিকে, এদিকে। এবার নেগেটিভ ফেজে যাবে মানে কি, কারেন্টের এদিকে পাঠাতে লাগবে। এদিকে পাঠানো মানে কি, ব্যাটারি এদিকে পজিটিভ করতে লাগবে, এদিকে নেগেটিভ করতে লাগবে। এবার তুমি বলছো স্যার আমি ব্যাটারিটা ঘুরাইয়া দিই, তো ব্যাটারি ঘুরাই দিলে কি হচ্ছে, কারেন্ট তো সেম পজিটিভ দিকে তো নেগেটিভে যেতেছে। এখানে কারেন্ট তো আর আমি ওই ভেক্টরের ডাইরেকশন দিকে নিতেছি, ঠিক আছে? তো কারেন্ট তো ওই পজিটিভ থেকে ওই নেগেটিভের দিকে তো যেতেছে। তো এখানে আমি করতে পারতাম, নেগেটিভে নিতেই পারতাম না কারেন্ট, সে পজিটিভ অলওয়েজ পজিটিভই থেকে যায়। আচ্ছা, তো যেহেতু আমরা দেখলাম যে কারেন্ট একটা সাইনোসয়েডিয়াল পার্ট, তাইলে আমি এখান থেকে কারেন্ট আর টাইমের যদি এক্সপ্রেশনে নিয়ে আনি, তাহলে এরকম ধরনের একটা কিছু গ্রাফ পাবো। ক্লাস 11 স্ট্যান্ডার্ডে আমাদের মনে আছে, আমি কিছু সালটা ডিসকাস করতেছি। ক্লাস 11 স্ট্যান্ডার্ডে আমাদের মনে আছে y ভার্সেস t যদি আমরা গ্রাফ ড্র করতাম, তাহলে এরকম ধরনের আমরা গ্রাফ পাইতাম, ঠিক আছে? আমি বারবার বলতেছি চ্যাপ্টারটা খুব ইজি, এন্ট্রান্সের বিরক্তিকা চ্যাপ্টারটা খুবই ক্রিটিক্যাল। একটাই রিজনে, কারণ এখানে খুব খতরনাক টাইপের ক্যালকুলেশন আছে, অন্য আর কিছু নেই। এই চ্যাপ্টারটার মধ্যে যা আইবো 4 নাম্বার চ্যাপ্টারের মধ্যে যেরকম ভাবে তোমরা দেখছো অলরেডি সব ফর্মুলা বেস কোশ্চেনস আছে, এখানেও ফর্মুলা বেস কোশ্চেনস আইবে। বাট প্রবলেম এতটুকুই, এখানের ক্যালকুলেশনস গুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। এখানে ম্যাক্সিমাম টাইম
ইম্পিডেন্স জিজ্ঞেস করে, আমরা করাবো আরো পরে করাবো 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে। তো ইম্পিডেন্সের এক্সপ্রেশন is r স্কয়ার প্লাস l ওমেগা মাইনাস 1 বাই c ওমেগা হোল স্কয়ার। এখান থেকে ধরো তোমাকে z এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? এখানে আমরা কি ইউজ করছি, r স্কয়ার প্লাস l ওমেগা মাইনাস 1 বাই c ওমেগা হোল স্কয়ার। c বলতে ক্যাপাসিট্যান্স, l বলতে ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্স কি আমরা ডিসকাস করব, ঠিক আছে? এবার প্রবলেম কই থাকে, প্রবলেম তোমরা নিজেরাও জানো ক্যাপাসিট্যান্স কিসে আয়, মাইক্রো মাইনাস 10⁶ ফ্যারাডে আই বা মাইক্রো ফ্যারাডে আই, ঠিক আছে? আর l কিসে থাকবো, হেনরিতে থাকবো। তোমারে কোনো সময় ওমেগার ভ্যালু কত না, তারা অলওয়েজ তোমারে দিব কি, কয়া দিব ফ্রিকোয়েন্সি কত আছে 50 হার্টজ দেয়ার, সেটা তোমাকে কোশ্চেন দিবে। কোনোদিন ওমেগার ভ্যালু তারা দিত না। তো ওমেগার ভ্যালু যদি না দেয় তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত আসবে, 2 পাই f। এবার দেখো এখানে যদি পুট করো, একটা আছে 10⁻⁻6 ফরম্যাটে, দেন এখানে ওমেগার জায়গা থাকতেছে কত, 2 পাই f আইতাছে। এটা এবার থাকতেছে কি এটা, আর এখানে থাকতেছে কত, l * 2 পাই f। এবার এখান থেকে মাইনাস করে যেটা আইবো সেটা স্কয়ার করো, তার সাথে r যেটা আছে r এর স্কয়ার করো, কইরা সেটা তোমরা অ্যাড করো, কইরা আবার তাদেরকে কি করো, রুট করো। তো ওইটাই আমি কইছি, কোশ্চেন খুব ইজি আইবো, ফর্মুলা বেস আইবো, বাট ইরিটেটিং টাইপের কোশ্চেন আইবো। সলিউশন করতে গেলে ঠান্ডা মাথায় তোমাকে সলিউশন করতে লাগবে। এই চ্যাপ্টারের নিউমেরিক্যাল কোশ্চেন যা আইবো খুব ইজি আইবো, ফর্মুলা বেস আইবো এন্ট্রান্সের মধ্যে, কিন্তু প্রবলেম এতটুকুই, ক্যালকুলেশনস সাবধানে করতে লাগবে। পাওয়ার নিয়ে সেটা গন্ডগোল লাগাইবো ম্যাক্সিমাম টাইম। আর এখানে আমরা একটা কথা মনে রাখো, কোশ্চেন যখন করো তখন পাই স্কয়ার যেখানেই দেখো ওটা আমরা 10 ধরে নেব, ঠিক আছে? পাই স্কয়ার যেখানে থাকবো ওটা আমরা টেন্টেটিভলি 10 ধরে সেটা জানবো। পাইরে আমরা 3.14 ধরেই করতে লাগবে। কোনো সময় কোশ্চেনে দেখা যায় তারা অনেক সময় মেনশন করে দেয় টেক পাই ইজ ইকুয়াল টু 3, মানে 3.14 না ধরে তাকে শুধু 3 ধরে সেটা করো। আর পাই স্কয়ার থাকলে অলওয়েজ আমরা 10 ধরে সেটা কোশ্চেন ধরে প্রসিড করব। এরকম ধরনের কেসগুলোর মধ্যে, ঠিক আছে? বাট যাইও করো না গেলে স্কয়ার আর রুট থেকে তো বাঁচতে পারতাম। তো এগুলি মোটামুটি নরমালি প্রবলেম ক্রিয়েট করতে এই চ্যাপ্টারের মধ্যে। আর থিওরিটিক্যালি চ্যাপ্টারটা ইজি, জাস্ট ম্যাথমেটিক্সে তোমাকে একটু স্ট্রং থাকতে লাগবে, আর গ্রাফ তোমার একটু ভালো করে জানা থাকতে লাগবে, তাইলে ইজি হবে, নাহলে প্রবলেম। আচ্ছা এখানে দেখো আমরা দেখাইছি কি, y দেখাইছি, y আর t দেখাইতেছি। তো এখানে আমরা কি ধরনের গ্রাফ দেখাইলাম, সাইনোসয়েডিয়াল গ্রাফ দেখাইছি। তো এখানে আমরা একটা এক্সপ্রেশন লিখুন, y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ফাই। প্রত্যেকটা টার্মসটা আমরা আবার একটু মনে করানোর ট্রাই করতেছি। y ইজ ইকুয়াল টু, এটা কিন্তু অল্টারনেটিং কারেন্টের আন্ডারে না, এদিকের পোরশনটা কিন্তু অল্টারনেটিং কারেন্টের আন্ডারে না, এটা আমরা যাইতেছি ওয়েভস এর আন্ডার থেকে নিয়ে আইতেছি। ইউজ করুন এখানে, কারণ এটা একটা ওয়েভ, ওটাও কি ছিল, বেসিক ওয়েভ ছিল। ফার্স্ট আমরা একটু মনে করি ওয়েভস কি। ওয়েভ মিন্স জাস্ট এ ফর্ম অফ এনার্জি। ওয়েভ মিন্স এ ফর্ম অফ এনার্জি। কেন ওয়েভ জেনারেট হতেছে, একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করো। ওই ডিস্টারবেন্স ক্রিয়েট করবা একটা সারাউন্ডিংস এর মধ্যে, ডিস্টারবেন্স ক্রিয়েট করো। ধরো দুপুরবেলা জল একদম শান্ত রয়েছে পুকুরের মধ্যে, এবার ওইখানে গিয়ে সেটা তুমি একটা ঢিল মারছো, তাহলে তুমি বললে কি একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছো। ওই ডিস্টারবেন্সের জন্য তার মধ্যে কি জেনারেট হবে, একটা ওয়েভের জেনারেট হবে। তাহলে কোন একটা জায়গাতে ওয়েভ তখনই জেনারেট হবে যখন তুমি ওইখানের মলিকিউলগুলোকে কি করবা, ডিস্টার্ব করবে, তাদের উপরে এনার্জি তুমি প্রোভাইড করবা, তখনই তারা কি করবে, ভাইব্রেট হতে থাকবে। আচ্ছা এখান থেকে আমরা পাইতেছি কি y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ফাই। আমি কোন কোন কনসেপ্টগুলো ডিসকাস করতেছি এগুলো আগে মন দিয়ে শুনো, তারপরে তুই। এখানে আমাদের যা যা জিনিস দরকার লাগে, y বেসিক এলিমেন্টস ডিসপ্লেসমেন্টরে বোঝাইতেছে। y মানে কি, y বলতে এখানে ডিসপ্লেসমেন্ট, তার ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল অফ মিডিয়াম। যে মিডিয়ামটা আছে এই মিডিয়ামের মধ্যে যে পার্টিকেল গুলো আছে সেগুলো কি করতেছে, ডিসপ্লেস করতেছে। তো দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল কার, অফ দ্য মিডিয়াম, ঠিক আছে? যে কোনো টাইমে টি তে, ফাইন। এবার এ যেটা আছে, এ মিন্স কি করব আমরা, এ মিন্স অ্যামপ্লিটিউড হিসেবে তাকে আমরা ডিফাইন করব। এ মিন্স অ্যামপ্লিটিউড হিসেবে তাকে আমরা ডিসকাস করব, ফাইন। তাহলে a means what, amplitude হিসেবে তাকে আমরা ডিফাইন করতেছি। amplitude means what,
ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। নেক্সট এখানে phi যেটা phi represents initial phase. Phi means initial phase. ঠিক আছে, ওমেগা টি যেটা ওমেগা টিও কিন্তু ফেজ। phi is the initial phase, ওমেগা টি যেটা আছে ওমেগা টির আমরা কি করতেছি ফেজ হিসাবে ডিফাইন করতেছি। ঠিক আছে, এখানে জিনিসগুলো মনে রাখতে লাগবে। phi is initial phase, ওমেগা টি যেটা আছে ওমেগা টি is also a phase। ঠিক আছে, তো ওমেগা টি কি ধরনের ফেজ? ওমেগা টি হচ্ছে টি টাইমের মধ্যে ফেজ রেপ্রেজেন্ট। ওমেগা টি মিন্স টি টাইমের ফেজ। তো অ্যাকচুয়ালি ওমেগা টি প্লাস ফাইটা কি ফাইনাল ফেজ। দেখো এখন সাধারণভাবে যদি আমি করি তাহলে আমার কাছে এখানে কি আছে, সিম্পল ভাবে আমি যদি ইকুয়েশনটা এরকম ভাবে নেই, v is equal to u plus at, v is equal to u plus at। ঠিক আছে, তো u টা কি ইনিশিয়াল ভেলোসিটি, at টা কি এটিও তো অ্যাকচুয়ালি ভেলোসিটি। কোন টাইমের ভেলোসিটি? টি টাইমে আমি যতটুকু অ্যাচিভ করছি। ঘটনাটা কি আমরা জানি যে হোমোজেনিটি অফ ইকুয়েশনস থাকে। হোমোজেনিটি অফ ইকুয়েশনস মানে কি, যদি এটা ভেলোসিটি হয় এটাও ভেলোসিটি হবে, এটাও কি হবে ভেলোসিটি। এমন আমরা জানি এক্সেলারেশন টাইম মানে কি ভেলোসিটি। তো এটা কোন সময় বোঝাইতেছে? এটা 0 সেকেন্ডে ভেলোসিটি কত বোঝাইতেছে। এটা কি বোঝাইতেছে? টি সেকেন্ডে আমি কতটুকু অ্যামাউন্ট অফ ভেলোসিটি অ্যাচিভ করছি। আর এটা কি বোঝাইতেছে? ফাইনাল ভেলোসিটি বোঝাইতেছে কোন সময় টি সেকেন্ডে প্রথমটা, আর যতটুকু আমি অ্যাচিভ করছি নতুন করে দুটোটার মিলায় কি করতেছি তাকে আমরা ফাইনাল ভেলোসিটি করতেছি। তাহলে সিমিলারলি ফাইটারে আমরা কমু কি ইনিশিয়াল ফেজ, আর ওমেগা টি আমরা কি কমু টি টাইমে কতটুকু ফেজ আমি কি করছি গেইন করছি। টি টাইমে কতটুকু ফেজ আমি গেইন করছি, দিস ইজ দ্য গেইনিং ফেজ। ঠিক আছে, তাহলে ওমেগা টি প্লাস ফাই এটা আমরা কি করতেছি ফাইনাল ফেজ। এটা আমরা কি করব ফাইনাল ফেজ করব। ঠিক আছে, ফাইনাল ফেজ কোন টাইমে টি টাইমে ফাইনাল ফেজ। এই দুটোর মধ্যে কিন্তু গন্ডগোল লাগাবে। এটা বোঝাচ্ছে ইনিশিয়াল ফেজ, আর ওমেগা টি মানে কি টি টাইমে কতটুকু ফেজ রেট আমি গেইন করছি। যেমন ভাবে টি টাইমে কতটুকু ভেলোসিটি আমি নতুন করে অ্যাচিভ করছি, টি টাইমে কতটুকু ফেজ রেট আমি গেইন করছি। তাহলে ওমেগা টি প্লাস ফাই বলতে কি বোঝাচ্ছে ফাইনালি টি টাইমে আমার কতটুকু অ্যামাউন্ট অফ ফেজ হইছে। এই যে জিনিসটা আছে এই কনসেপ্টটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে খুব বেশি পরিমাণে দরকার লাগে। এই চ্যাপ্টারের সবথেকে বেশি পরিমাণে দরকার লাগে আমাদের ফেজ কনসেপশন, ফেজের কনসেপশন। তাহলে ওমেগা ফাই বলতে কারে বোঝাচ্ছে ইনিশিয়াল ফেজ বোঝাচ্ছে যখন টাইম 0, আর ওমেগা টি বলতে কি কতটুকু পরিমাণ ফেজ আমি টি টাইমের মধ্যে অ্যাচিভ করছি, এক্সট্রা গেইন করছি। তাইলে ওমেগা টি প্লাস ফাই বলতে কি বোঝাচ্ছে ফাইনাল সিচুয়েশনে আমার আলটিমেট কতটুকু পরিমাণ ফেজ হইছে, ওই জিনিসটা আমরা এখান থেকে বুঝতেছি। ইজ ইট ওকে, ক্লিয়ার নাকি ডাউট আছে কোনো জায়গাটা? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যে সমস্ত জিনিসগুলো পাইলাম, y is equal to a sin omega t, যেখানে y means displacement of the particle from the medium, of the medium, amplitude means maximum displacement, phi means initial phase, omega t means phase gain, আর omega t plus phi means final situation of the phase. Is it okay? Clear? এবার এখান থেকে আমরা কারেন্টের জন্য যে এক্সপ্রেশনটা লিখব, কারেন্টের জন্য যে এক্সপ্রেশনটা লিখব আমরা জানি কি কারেন্ট ইজ অলসো এ সাইনোসয়েডাল ওয়েভ। তো আমরা এখান থেকে কি লিখতে পারি I is equal to I naught sin omega t plus কত আছে phi, I is equal to I naught sin omega t plus phi. This is the expression of current at time t. এখন যদি আমি ধরে নিই if initial phase is equal to 0, if initial জিনিসটা ইজি করে বোঝার জন্য আমরা কি করতে পারি if initial phase comma phi is equal to how much 0, যদি initial phase phi যদি তোমার 0 হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি I is equal to I naught
sin omega t I is equal to I naught sin কত আইবো আমার এখানে omega t আইবো আর phi যেটা আছে সেই phi এর ভ্যালুটা আমাদের কাছে কত আইবো 0 তাহলে এখান থেকে আমি কত পেলাম I is equal to I naught sin omega t and the value of phi is equal to how much 0 is it okay or any issue confirm নাকি ডাউট আছে কোনো জায়গাতে আচ্ছা ফাইন তাহলে এখান থেকে আমরা পেতেছি I is equal to I naught sin omega t this is the expression of current at time this is the expression of current at time কত t টাইমে আমার কারেন্টের এক্সপ্রেশনটা আমরা এখান থেকে পাইছি ওকে এখন যদি তাকে মনে করো যে আমরা রিপ্রেজেন্ট করব তাহলে এরকমটা হচ্ছে সিচুয়েশন আমার কাছে রিপ্রেজেন্টেশন ফাইন ওকে আচ্ছা এখানে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে টোটাল টাইম পিরিয়ড বলতে কি বোঝায় ওয়েভস এর মধ্যে টোটাল টাইম পিরিয়ড বলতে কারে রিপ্রেজেন্ট করে এটা তো কারেন্টে আমরা ডিনোট করতেছি এখানে আমরা টাইমে ডিনোট করতেছি তাহলে টোটাল টাইম পিরিয়ড বলতে কি from equilibrium to peak to equilibrium to negative peak to again equilibrium this is the complete cycle pendulum system এর মধ্যে যেরকম ধরনের থাকে pendulumটা equilibrium থেকে কই গেল পিকে পিক থেকে ইকুইলিব্রিয়াম কাইনেটিক ইনার্শিয়ার জন্য ইকুইলিব্রিয়াম থেকে নেগেটিভ পিক থেকে अगेन কি ইকুইলিব্রিয়াম দিস ইজ দ্য কমপ্লিট সাইকেল পেন্ডুলাম এখান থেকে এখানে গিয়া আবার রিটার্ন করে আসবে সিমিলারলি একটা পার্টিকেল যদি হয় তাহলে সেই পার্টিকেলটা এনার্জি পাওয়ার পর ইকুইলিব্রিয়াম দিয়ে কই যাবে ম্যাক্সিমাম পিকে গেল পার্টিকেলটা কিউ পিকে এক্সিস্ট করতে চায় না তাহলে পিকে যদি এক্সিস্ট করতে না চায় সে কি করবে পিক দিয়ে কই আইবো ইকুইলিব্রিয়ামে আইবো কিন্তু যখন ইকুইলিব্রিয়ামে আইতাছে তখন তার মধ্যে কি থাকতেছে কাইনেটিক ইনার্শিয়া থাকতেছে কাইনেটিক ইনার্শিয়ার জন্য সে কি করবে নেগেটিভ ডাইরেকশনে ইকুয়াল অ্যামাউন্ট চাইবো ওইখানে গিয়া সেটাও সে কি করতো না থাকতো না ওইখান থেকে আবার সে কি করবে রিটার্ন ব্যাক করে সে কই জায়গাতে সো দিস ইজ ওয়ান কমপ্লিট সাইকেল এই ওয়ান কমপ্লিট সাইকেলটাই আমরা বলতেছি কি টাইম পিরিয়ড টাইম পিরিয়ড মিন্স এই পুরো ঘটনাটা পুরো ইভেন্টটা হইতে যে amount of time সে নিতেছে that is known as time period so write down our first question এখানে ডেরিভেশন এই চ্যাপ্টারের মধ্যে ডেরিভেশন ভর্তি এই চ্যাপ্টারের মধ্যে ডেরিভেশন 9 এ করে হলো প্রায় 15 to 16 numbers of derivations থাকবে 15 থেকে 16 numbers of derivation থাকবে 15 to 16 numbers of derivations থাকবে এই চ্যাপ্টার থেকে ছোট ছোট ডেরিভেশন এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে ডেরিভেশনস গুলো পিওরলি ম্যাথমেটিক্যাল বেসড সোক্রেটিক্যাল না চ্যাপ্টার নাম্বার 7 চ্যাপ্টার নাম্বার 4 এর জন্য ম্যাক্স টু ম্যাক্স আর 4 পেজ রাখবে বেশি না হালকা অল্প একটু কোশ্চেনস আছে একদিন ডিসকাস করব শেষ হয়ে যাবে আর বড় জোরে একদিন নিউমেরিক্যালস করাতে লাগবে ওই সেকশন থেকে ডেরিভেশন আছে বাট ডেরিভেশন যেটা আছে এটা ম্যাক্সিমামটাই আমি দিয়া দেব কারণ এখানে ডেরিভেশনস গুলো মানে কিল্লা লেখা করতে খুব কষ্ট হয়ে যাবে সেনসিটিভিটি অফ দ্য গ্যালভানোমিটার আছে কারেন্ট সেনসিটিভিটি ভোল্টেজ সেনসিটিভিটি এটা একটা ডেরিভেশন আছে এরপরে থেকে সেটা জেনারেটর মোটর যেটা আছে মোটরের একটা আছে আর হচ্ছে সেটা ফোর্স বিটুইন কারেন্ট ক্যারিং ওয়্যারস এর মধ্যে দিয়ে আছে সেম ডাইরেকশনে কারেন্ট যেতেছে কতটুকু ফোর্স আইবে অপোজিট ডাইরেকশনে কারেন্ট যেতেছে কতটুকু ফোর্স আইবে বাস এই এই তিনটা ডেরিভেশন বাকি আছে হ্যাঁ করাম অবশ্যই করাম না করে কি পরীক্ষা হলে যায় ম্যাক্স টু ম্যাক্স 5টা পেজ ছাড়া দেয় থেকে বেশি আর একটা লাগবে হ্যাঁ হ্যাঁ তখন যা যা করাবো ডেরিভেশন কপি শিট আরে একটা শীট আছে মানে সুজাগত 10টা পেজেস মানে ছাড়তে হবে আচ্ছা এখানে মনে রাখো ফ্রিকোয়েন্সি যেটা আছে নরমালি তোমাকে কোনো কোশ্চেনের মধ্যে যদি ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কথা না থাকে বা কোনো কিছু যদি না কয়ে রাখে তাহলে ফ্রিকোয়েন্সির ভ্যালু অলওয়েজ
50 হার্জ যেটা সেটা করে না, অথবা তাকে আমরা বলতে পারি 50 সিপিএস, 50 হার্জ বা 50 সিপিএস সাইকেলস পার সেকেন্ড, 50 hertz or 50 CPS. Now put the headline. Now put the headline. Headline means question circuit derivation. Derive the expression of average value of AC. Derive the expression of average value of AC over a complete cycle. Derive the expression of average value of AC over a complete cycle. আমি ডেরিভেশন করার আগে তার এক্সপ্রেশন মানে आंसर কি হবে ভাবতাছি, তারপরে আমরা ডেরিভেশনটা করব। আচ্ছা কি কইছে কমপ্লিট সাইকেলের মধ্যে এভারেজ ভ্যালু অফ কি চাইছে, কারেন্ট চাইছে। তো এভারেজ ভ্যালু অফ কারেন্ট বলতে কি টোটাল কারেন্ট বাই টোটাল টাইম। তো এখানে টোটাল কারেন্ট কত আসবে, 0 কেন, দিস ইজ পজিটিভ, দিস ইজ নেগেটিভ, তাহলে আমার এখানে এভারেজ ভ্যালু কত আসবে, 0 আসবে। তো আমাকে এখন শো করে দেখাতে লাগবে যে এভারেজ ভ্যালু অফ কারেন্ট ওভার এ কমপ্লিট সাইকেল ইজ ইকুয়াল টু কত হয়, 0 হয়। এই জিনিসটা এখন আমাকে প্রুফ করতে লাগবে। কেন, কারণ এখানে পজিটিভ কারেন্ট, এখানে কি আছে নেগেটিভ কারেন্ট আছে। তো অবভিয়াসলি কারেন্ট পজিটিভ আর নেগেটিভ এভারেজ বের করলে কত হয়, 0 আয়া করব। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা সলিউশন করা শুরু করি। we consider the alternating current at any instant. We consider the alternating current at any instant t. We consider the alternating current at any instant t can be expressed as, we consider the alternating current at any instant t can be expressed as I is equal to I naught sin omega t. I is equal to I naught sin omega t. Full stop. नीचे रहने देखो. Assuming the current remains. नीचे रहने देखो. Assuming the current remains constant. Assuming the current remains constant for a short interval of time. Assuming the current remains constant for a short interval of time dt, for a short interval of time dt, comma, the amount of change, so the amount of charge that flows, the amount of charge that flows through the circuit, the amount of charge that flows through the circuit during this short interval dt, during this short interval dt is dq is equal to কত হবে I dt। দেখো ঘটনাটা কি করছি আমরা, এখানে एक्चुअली আমরা জানি I is equal to কত থাকে dq by dt। আমি ধরতেছি কি টাইমটা কি আছে, খুবই ছোট আছে, শর্ট ইন্টারভ্যাল অফ টাইম আছে। সেই শর্ট ইন্টারভ্যাল অফ টাইমের মধ্যে আমি কি করতেছি, কারেন্টের ভ্যালুটা কি থাকতেছে, ফিক্স থাকতেছে। তাহলে কার ভ্যালু চেঞ্জ হতেছে, চার্জের ভ্যালু চেঞ্জ হতেছে। যদি এরকমটাই হয় তাহলে আমি এখানে বলতে পারতেছি যে I into dt is equal to what, dq। ওইটা লিখছি কারণ কারেন্টটা নিয়ে রাখছি, কনস্ট্যান্ট রাখছি। ফাইন, এবার নিচের লাইনে লেখো। আচ্ছা নিচের লাইনে যাওয়ার আগে একটা কাজ করি, I এর ভ্যালু পুট করে দিই। dq is equal to I naught sin omega t dt। dq is equal to কত আছে, I naught sin omega t কত আছে, dt আছে। ঠিক আছে, ক্লিয়ার। এবার নিচে লাইনে লেখো the total charge that flows through the circuit, the total charge that flows through the circuit
during the total charge that flows through the circuit during the complete cycle. The total charge that flows through the circuit during the complete cycle is integration of dq is equal to I naught sin omega t dt. ঠিক আছে, লিমিটস থাকবে আগে দেখো তারপরে তুললো, এখন তুললো না, স্পেশালি যাদের ম্যাথ নাই। এখন আমরা কি করতেছি, এখানে ইন্টিগ্রেশনটা যখন করতেছি তখন আমাদের লিমিটস কত আসবে, কমপ্লিট সাইকেল কইছে, তাহলে কমপ্লিট সাইকেলে আমার টাইম কতক্ষণ আছে, 0 থেকে t সেকেন্ড অবধি আমার কাছে টোটাল টাইম আছে। আচ্ছা, তো আমি কি করতেছি, এভারেজ কারেন্ট বের করব। এভারেজ কারেন্ট বের করতে গেলে আমার রুলস কি, আমি কি বের করব, দেখো এভারেজ বের করব, তাহলে আই এভারেজ এর মধ্যে আমি কি লিখব, নেট চার্জ বাই টোটাল টাইম। তো আমাকে টার্গেট কি, নেট চার্জ বের করতে লাগবে। নেট চার্জটা কোন সময়ের মধ্যে, 0 থেকে t সেকেন্ডের মধ্যে নেট কতটুকু আমি চার্জ ক্যালকুলেট করতেছি বা বাইর করতেছি। ঠিক আছে, এই চ্যাপ্টারের মধ্যে প্রবলেম এতটুকুই, ইন্টিগ্রেশনের উপরে স্কিল বেশি থাকে এটার মধ্যে। তো আমরা কি জানি, কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্টলি কি করতে পারি, বাইর করে আনতে পারি। তো বাইর করে নিয়ে এলাম, দেন কার ইন্টিগ্রেট করতে লাগবে, এটা 0 টু ক্যাপিটাল T, সঙ্গে এখানে কত আছে, sin ওমেগা t dt আছে। এবার রুলস, এখানে চারটা ফর্মুলা আমি লেখা আছে। integration sin x dx is equal to minus cos x. Integration cos x dx is equal to sin x. Integration sin mx dx is equal to minus cos mx by m. Formula, integration cos mx dx is equal to sin mx by m. Sin mx by m. This is the concept of, or this is the integration of some important formulas. ঠিক আছে, তো আমাদেরকে এখান থেকে এই ফর্মুলাটা ইউটিলাইজ করে বাকি পোরশনটা নিয়ে আমরা ডিসকাস করি। তো আমরা দেখো এখানে কি করতেছি, আই নট থাকবো, কারেন্ট ইন্টিগ্রেট করো, সাইন ইন্টিগ্রেট করো। সাইন ইন্টিগ্রেট করলে কত হবে, মাইনাস cos ওমেগা t ডিভাইডেড বাই ওমেগা 0 টু ক্যাপিটাল T, 0 টু ক্যাপিটাল T। এখান থেকে আমরা নিতেছি কত, q, ইন্টিগ্রেশন করলে কত থাকবো, q থাকবে। q যদি থাকে তাহলে আমি এখানে কত নিতে পারতেছি, মাইনাস i নট বাই কত আছে, ওমেগা, দেন কত থাকবে এখানে, cos ইন্টিগ্রেট করব, তাহলে cos কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এখানে কত হবে, cos ওমেগা, একবার আপার লিমিটে বসাও, আপার লিমিটে বসালে কত হবে, cos t মাইনাস, অলওয়েজ রুলস অনুসারে কি থাকে, আপার লিমিটে মাইনাস লোয়ার লিমিট, তাহলে cos এখানে কত হবে, t এর জায়গায় তো কত বসাবো, 0 বসাবো, তাহলে 0 ইনটু t সামথিং যাই আছে কত আইবো, 0 আইবো। দেন q is equal to minus I naught by omega cos pi, sorry omega, so omega এর জায়গাতে কত হবে, 2 pi by capital T into t minus cos 0, cos 0 তো তোমরা রাখো এখানে, cos 0 ই রাখি আমি আপাতত, t ক্যান্সেল, তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস I naught by omega cos কত হচ্ছে, 2 pi minus
cos 0 cos 2 pi minus 0 তাহলে এখানে আমি কত লিখতে পারতেছি মাইনাস i নট বাই ওমেগা cos 2 pi মানে কি cos 0 ভিটা তো আমি জায়গা দিই আমরা cos 360 তো ভিটা জায়গা দিয়ে তাহলে 0 আর 360 এর মধ্যে ডিফারেন্স তো কিছু থাকবে না তাহলে cos 0 মাইনাস cos 0 তাহলে এখান থেকে আমি কারে বাইর করতে আসলাম net amount of charge after final calculation how much I will get the amount of net charge is equal to 0 net charge যদি 0 হয় তাহলে এবার আমি এখান থেকে কি বাইর করতে পারি I average is equal to nu q net by time তাহলে q net এর ভ্যালু কত আছে 0 by time therefore I average is equal to how much 0 this is the expression of average value of current over a complete cycle this is the expression of average value of current over a complete cycle note it down first তাড়াতাড়ি তোলো first this is the expression of average value of current over a complete cycle this is our first derivation এখান থেকে আমাদের এখন নেক্সট ডেরিভেশনে যাব যেটা আমরা বের করছিলাম ওভার এ কমপ্লিট সাইকেল ছিল সেম ডেরিভেশনটা এখন আমরা করব ওভার এ হাফ সাইকেল ওকে ফাইন রাইট দ্য সেকেন্ড ওয়ান derive the expression of average value of current derive the expression of average value of current over a half cycle derive the expression of average value of current over a half cycle minus I naught by omega minus 2 is equal to minus 1 is a plus I naught by 2 pi by t into 2 is equal to I naught t by 2 pi into t therefore I average is equal to q by time তো এখানে দেখো কি আইবো I naught t by 2 pi into t into নিচেরটা কি রকম ভাবে মাল্টিপ্লাই করা যায় উল্টায়া মাল্টিপ্লাই করা যায় তাহলে উল্টায়া মাল্টিপ্লাই করলে এখানে কত থাকবে 2 by t থাকবে t ক্যান্সেল 2 ক্যান্সেল ফাইনালি থাকতেছে কত 2 by pi into I naught कैमरा ऐसे में बहुत टेंशन नहीं होना 2 by pi into I naught is equal to 0.637 I naught 0.637 I naught अच्छा ठीक है सर हम प्रथम दिके स्टार्ट করতেছি এখানে দেখো ছোট করে হেডলাইন তো এভারেজ ভ্যালু অফ এসি এভারেজ ছোট করে হেডলাইন তো এভারেজ ভ্যালু অফ এসি এটা আনসারের মধ্যে অনেক সময় এটা আয় অনেক সময় এভারেজ ভ্যালু অফ এসি দেখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য it is defined as the value of direct current it is defined as the value of direct current which sends the same charge in a circuit in the same time as is sent by the given
as is sent by the given alternating current in its half time period. Alternating current in its half time period. In its half time period, and it is denoted by I suffix average. And it is denoted by I suffix average, AV actually, I suffix AV or I suffix M. Average মানে mean current আমরা করে থাকি, তো average current অথবা I suffix M. I suffix M means mean current, I mean বুঝায়, ঠিক আছে। এবার নিচে লাইনে লেখো the expression of alternating current at any time t, আগেরটার মতোই, the expression of alternating current at any time t can be expressed as the expression of alternating current at any time t can be expressed as I is equal to I naught sin omega t. I is equal to I naught sin omega t. Put it equation number 1. Put it equation number 1. নিচে লাইনে লেখো we assume that the current remains constant. We assume that current remains constant for a shorter interval of time, dt, for a shorter interval of time dt, comma, then the amount of charge that flows through the time, dt will be, then the amount of charge that flows through the time dt, through the time dt will be, dq is equal to how much? I dt. Then এখানে I এর এক্সপ্রেশন বসায় দাও। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেম কোশ্চেনটা আছে না, বাড়িতে গিয়ে হোম টাস্ক থাকবো, সেম কোশ্চেনটা আবার সলভ করবা। আমরা তো এখানে ধরছি কি I is equal to I naught sin omega t। তারা যদি আমাদের কোশ্চেনে কিছু না কইয়া দেয় তাহলে আমরা ইউজ করব কি I is equal to I naught sin omega t। কিন্তু কোনো সময় পরীক্ষাতে তারাই মেনশন করে দিব if the sinusoidal expression of current is I is equal to I naught cos omega t, then establish the average value of current over a complete cycle। কিছুই না, সাইনের জায়গায় কি করছে cos দিয়া দিছে, তো এমনিতে কিছু না, আনসার সেম আইবো। প্রবলেম কোন জায়গাতে? প্রবলেম এতটুকুই, তুমি বাড়ি থেকে যদি প্র্যাকটিস না করা যাও তাহলে কনফিডেন্স ল্যাক থাকবে, আর ল্যাক অফ কনফিডেন্সের জন্য তোমার ড্রাইভেশনটাতে তুমি হয়তো ভুল করলেও করতে পারো, ঠিক আছে। তো সেম ড্রাইভেশনটা বাড়িতে গিয়া তুমি cos দিয়ে সেটা করবা, আনসার সেম টু সেম, আনসারে কোনো হেরফের নেই। তো এখানে লেখো এই এক্সপ্রেশনটা কি লেখা হয়েছে, তারপরে লেখো the total charge that flows through the current, so the total charge that flows through the circuit, during the first half cycle, wait, এখানে আমরা কোশ্চেন ডেরিভেশন যেটা করাইতাছি আমরা স্ট্যান্ডার্ড ডেরিভেশন করাইতাছি, ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড ডেরিভেশন করাইতাছি। এই কোশ্চেনটাই মডিফাই করে আবার আইতে পারে পরীক্ষাতে কিরকম ভাবে কোশ্চেনটা আইতে পারে, তুমি কি করতেছো হাফ সাইকেলের জন্য করছো, কোন হাফ সাইকেলের জন্য করছো? পজিটিভ হাফ সাইকেলের জন্য করছো। পজিটিভ হাফ সাইকেলের জন্য কত নিতেছো টাইম? লিমিট 0 to t/2 সেম কোশ্চেনটাই তারা তোমাকে পরীক্ষা হলে দিতে পারে ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল।
তো ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল আনসার সেম আইবো ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল এখানে টাইম কত আছে t/2 আর এখানে লিমিট কত আছে ti ঠিক আছে ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল কত আইতেছে লিমিটস কত আসবে সেম টু সেম কোশ্চেন সব সেম থাকবে শুধু চেঞ্জ কোনখানে আইবো লিমিটস ইনিশিয়াল লিমিট কত আইবো t/2 ফাইনাল লিমিট কত আইবো t কোশ্চেন সে কি তোমারে মেনশন করে জিজ্ঞেস করছে ভালো করে দেখে নিও স্যার আমি কোশ্চেন দেখছি না আমি তো এটা লেখা দিছি আমি তো নাম্বার পাবো স্যার আমার নাম্বার দেবে এই প্রসেসে না তোমার যদি এখানে কই যে নেগেটিভ হাফ সাইকেল তাহলে এখানে যদি তুমি লিমিটস না লেখো आंसर সব সেম আসবে নেগেটিভ হাফ সাইকেলের জন্য তুমি যেহেতু এখানে লিমিটস ভুল লিখছো তার লেগে তোমাকে পুরো জিরো দিয়ে ঠিক আছে তো কাজেই পরীক্ষার মধ্যে কোশ্চেন আইসে কমন পড়ছে কমন খুব কম কোশ্চেন পড়ে যেগুলো কোশ্চেন কমন করব এগুলোর মধ্যে মডিফিকেশন করে দেন সমস্যাটা পড়বে ঠিক আছে কোনো কোনো সময় এরকমও দিতে পারে তারা তো আমরা বলছি কি হাফ সাইকেলের জন্য না কয়া কোয়ার্টার সাইকেলের জন্য জিজ্ঞেস করতে পারে কারেন্ট তো আছে কন্টিনিউয়াসলি তো আমার দ্বারা কোয়ার্টার সাইকেলের জন্য যদি জিজ্ঞেস করে তখন কত আইবো লিমিটস 0 টু t/4 এটার জন্য বাইরে এক্সপ্রেশন সেম টু সেম হবে মানে ফাইনাল এক্সপ্রেশন না প্রসিজার সেম টু সেম হবে জাস্ট লিমিটস কি হবে চেঞ্জ হয়ে থাকবে তো এরকম ভাবে প্র্যাকটিস করে নিও বাইরে ঠিক আছে তো কোয়ার্টার হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেল তো আমরা করাই দিলাম নেগেটিভ হাফ সাইকেলের জন্য করে নিও এগুলো ইম্পর্টেন্ট থাকবে ঠিক আছে আচ্ছা ফর দ্য পজিটিভ হাফ সাইকেল দেন কি করবা এখান থেকে জাস্ট লেখা শুরু করো as well as square আমরা কি করছি এখানে লিমিটস জাস্ট চেঞ্জ করছি আগে কত ছিল 0 টু 2 ছিল 0 টু t ছিল এখন কত হয়েছে 0 টু t/2 0 টু t/2 0 টু t/2 বসাই গেছে আর ওমেগার ভ্যালু কত আছে 2π/t ক্যালকুলেশন করার পর এখানে কত আছে cos pi আছে cos pi এর ভ্যালু কত -1 এখানে আর এখানে আমাদের কাছে কত আছে একটা -1 আছে -1 মিললে কত হবে -2 আর মাইনাস মিললে কত হবে প্লাস i0/2π/t * 2 i0t t উপরে যাবে i0t/2π * 2 থাকবে ফার্দার এখানে i এভারেজ মানে কত q/t/2 কারণ টাইমটা কত এখন t/2 বাস এই কনসেপ্টটা ইউজ করো পুরো সেটা এখান থেকে ফাইনালি आंसर হবে কত 0.637 एक्चुअली 0.6366 এটা থাকবে 0.6366 এটা থাকবে ওটাই আমরা এভারেজ করে 0.637 i নট লিখছি ঠিক আছে খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার ম্যাক্সিমাম আর গ্রাফিক্যাল চ্যাপ্টার খুব ইজিলি শেষ করা যায় চ্যাপ্টারটা কিন্তু ডেরিভেশনস অফিশিয়ালি থাকবে 15-16টা আর আনঅফিশিয়ালি বলে প্রায় 30টার কাছাকাছি গিয়ে দাঁড়ায় কারণ প্রত্যেকটা ডেরিভেশনটা স্প্লিট আপ করা যায় হিউজ নাম্বার চ্যাপ্টারটা अराउंड আমরা 25 তারিখের মধ্যে শেষ করা হবে তারপর ম্যাগনেটিজমের ম্যাটার ধরো ওটা ধরো টেন্টেটিভলি 15 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে ম্যাগনেটিজমের ম্যাটার খুব ছোট চ্যাপ্টার 15 থেকে 20 আগস্টের মধ্যে শেষ হবে এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইরিটেটিং চ্যাপ্টার থিওরিটিক্যাল চ্যাপ্টার আগে বেড়ে
তো কাজে আগের থেকে ভালো করে রেডি করে রেখো চ্যাপ্টারটা, মানে 4 নাম্বার অবধি। আর লাস্ট একটাই চ্যাপ্টার আছে। আর যাদের পরীক্ষা থাকবে তাদেরকে আমি বারবার বলতেছি 3টা জিনিস ভালো করে দেখতে হবে। যদি 5 নাম্বার চ্যাপ্টার পরীক্ষাতে আছে, প্রথম ম্যাগনেটিক ডাইপোল, এক্সিয়াল পজিশন, ইকুইটোরিয়াল পজিশন ভালো করে দেখতে হবে। আমরা না বুঝাইলেও চলবো, তুমি একবার দেখলেই বুঝবা, ঠিক আছে? ম্যাটেরিয়ালস আমি দিয়ে দিতেছি ইমিডিয়েটলি, তো ম্যাটেরিয়ালস থেকেও দেখলে দেখে নিতে পারো। আর ডিফারেন্ট টাইপস অফ ম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিজম, ডায়াম্যাগনেটিজম, ফেরোম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিজম means weakly attracted, diamagnetism means weakly repel, আর ferromagnetic means strongly attract। ferromagnetic means ধরো আয়রন, নিকেল, কোবাল্ট, যেগুলো আমরা ডেইলি লাইফের মধ্যে ইউজ করতেছি সে ম্যাগনেটের মধ্যে, ম্যাগনেটের কাছাকাছি আয়রনটা নিয়ে খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করবে। ডায়াম্যাগনেটিজম কোনখানে ইউজ করা হয়? বিভিন্ন রকমের ম্যাজিশিয়ানরা যে শো করে তার মধ্যে ডায়াম্যাগনেটিজম ইউজ করা হয়। অনেক ম্যাজিশিয়ান আছে, ধরো জলের বোতলের মধ্যে জল রাখলো বা একটা গ্লাসের মধ্যে জল রাখলো, এই জলটারে তারা নিজের আঙ্গুলের ইচ্ছা অনুসারে উপরে তুলতেছে, আবার আঙ্গুলের ইচ্ছা অনুসারে নিচে নামাচ্ছে, অন্য কিছু না। হাতের মধ্যে একটা স্ট্রং ম্যাগনেট থাকে, সে ম্যাগনেটের পাওয়ার বাড়ায়। তো ওয়াটার ডায়াম্যাগনেটিক, মানে ম্যাগনেটরে দেখলে সে উল্টা দিকে দৌড় দিবে, বাট কন্ডিশন অ্যাপ্লাই, পিওর ওয়াটার হতে লাগবে, দ্যাট ইজ ডিস্টিলড ওয়াটার হতে লাগবে। তুমি যে ওয়াটার নিতেছো এই ওয়াটারের মধ্যে হতো না, কারণ এটার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস ডিসলভড আছে, আয়রন ডিসলভড আছে, তো সে ম্যানিপুলেট করে সেটা ওয়াটারে কন্ট্রোল করে নিতেছে। দেন তুমি যখন ডায়াম্যাগনেট রাখবা পিওর ওয়াটারের উপরে, তো পিওর ওয়াটার কি করবে? স্ট্রেংথ বাড়াইতেছে, রিপেল করতেছে, উপরে উঠতেছে। আবার তুমি ম্যাগনেটিক স্ট্রেংথ কমাও, তো আস্তে আস্তে ওয়াটারটা কি নিচে নামবে। তো ম্যাজিশিয়ানরা আরামসে দেখায় আঙ্গুল দিয়ে সে তার ইশারাতে জল উপরে উঠতেছে, জল নিচে নামতেছে। খুব হাই পাওয়ারফুল ম্যাগনেট দ্বারা ইউজ করে। হ্যাঁ, ওইটা তোমার বডির জন্য ক্ষতিকারক, কারণ ওইখানে যেরকম ভাবে তোমার ব্লাড স্ট্রি, ওইখানে যেরকম ভাবে ওয়াটার কন্ট্রোল হইতেছে, তোমার ব্লাডের মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে, আয়রন পার্টিকেল রয়ে গেছে, তো ওইটাও কি করতেছে? প্রবলেম করতেছে। বাট তাদের এক্সপার্ট আছে, তারা ভালো কোয়ালিটির গ্লাভস টাভস পরে নেয়, তো তাদের সেখানে সমস্যা হয়। তুমি যদি মনে করো স্ট্রং ম্যাগনেট নিয়ে প্র্যাকটিক্যাল করো, বাট ভাববা না জলের সাথে যে ঘটনা হবে সেম ঘটনা কিন্তু তোমার বডিতেও হইতেছে, তো ওইখানে ব্রেন হ্যামারেজ বা ব্লাড সার্কুলেশন লো বা হাই হওয়ার চান্সেস আছে, কারণ তুমি অলরেডি ব্লাডে এখানে কিন্তু হাই ম্যাগনেট দিয়ে সেটা কন্ট্রোল করার ট্রাই করতেছো। তো এই জায়গাতে যদি কোনো সময় পাও, ট্রাই করলে করতে পারো, বাট প্রিকশনস বলো। हाँ, पैरामैग्नेटिक मटेरियल डायामैग्नेटिक मटेरियल सेम टू सेम থাকে। एक्चुअली पैरामैग्नेटिक আর ডায়াম্যাগনেটিক যে কম্পোনেন্টস গুলো নিয়ে আমরা ডিসকাস করব, যেমন ধরো নিকেল সালফেট, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এগুলো एक्चुअली থাকে কেমিস্ট্রির মধ্যে। কেমিস্ট্রির মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল কম্পোজিশন নিয়ে ডিসকাস করা হবে, আর ফিজিক্সের মধ্যে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে ডিসকাস করা হবে, যেমন ধরো সাসেপ্টিবিলিটি পাওয়ার, তারপরে ধরো তোমার ম্যাগনেটাইজেশন পাওয়ার নিয়ে ডিসকাস করা হবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হবে। এবং তোমরা আরেকটা জিনিস পাইছিলা, 4টা কোয়ান্টাম নাম্বার পাইছিলা অ্যাটমিক স্ট্রাকচার অফ অ্যাটমস এর মধ্যে বা এরকম ধরনের কোন একটা চ্যাপ্টারের মধ্যে 4টা কোয়ান্টাম নাম্বার পাইছিলা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আমরা পড়ে আইছি, কিন্তু তার কোনো ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজ বুঝি না। ধরো এই ক্যারেক্টারিস্টিক প্রপার্টিজও আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করি, যদি তোমাদের সিলেবাস এত ডিটেইলসে নাই, বাট উপর উপর কিছু আছে, তো আমি ডেপথেই তোমার ডিসকাস করে নেব। কারণ যদি কোনো কারণে জের মধ্যে বা নিকের মধ্যে বা অ্যাডভান্সের মধ্যে কোশ্চেন সেট আপ করে, কারণ পাওয়া যায় না, কোনো সময় তারা একটু হায়ার লেভেলের দিকে চাইলেও যেতে পারে, গ্রাজুয়েশন ডিভিশন লেভেলের দিকে চাইলেও যেতে পারে, এগুলো ইজি টাইপের থাকে গ্রাজুয়েশন। আচ্ছা, এখান থেকে কমপ্লিটেশন ওকে। এবার সেম কোশ্চেনটা আমরা আবার ড্রাইভ করব, সেম কোশ্চেনটা আমরা আবার ড্রাইভ করব হুবহু সেম টু সেম। কিসের জন্য? এখন তো তুমি ড্রাইভ করছো কার লেগে? কারেন্টের লেগে। এখন আমরা ডিভাইস ড্রাইভ করব অ্যাভারেজ ভ্যালু অফ voltage over a complete cycle, average value of voltage over a half cycle. Same to same question লেখা রাখা দিও, যেটা তোমরা কারেন্টের জন্য করছো হুবহু সেম টু সেম ইউজ করবা, শুধু চেঞ্জ কি হইব? চেঞ্জ শুধুমাত্র এখানে এতটুকু হইব। এখানে আমরা লিখছিলাম কত? I is equal to I naught sin omega t, এখানে থাকবে V is equal to V naught sin omega t, অথবা E is equal to E naught sin omega t। বাস শুধুমাত্র V অথবা E, V naught বা E naught বসায় দিলাম। টপিক, the procedure
হুবহু সেম টু সেম থাকবে। ঠিক আছে, এখানেই কিন্তু আমরা অ্যারাউন্ড 6টা ডেরিভেশন মতন ডিসকাস, 6টা না সরি 8টার মতন ডেরিভেশন ডিসকাস করতেছি এই একটা জায়গাতে। হ্যাঁ ভাই না ওইগুলো সবাই আমি গণনাটা করছি না, এগুলো ছাড়াই আমি গণনাটা করছি। ঠিক আছে, একটা হাফ সাইকেল কি কি আছে 8টা ডেরিভেশন করতেছি। একটা হাফ সাইকেল, একটা ফুল সাইকেল, হাফ সাইকেলের মধ্যে একটা কি আইব নেগেটিভ হাফ সাইকেল, এখান থেকে আবার একটা কি আইব কোয়ার্টার সাইকেল, কোয়ার্টার সাইকেল আইতাছে। টোটাল 4টা গেল। যে 4টা তুমি পাইতেছো কারেন্টের জন্য, সেম 4টাই তুমি আবার কিসের জন্য পাইবা, ভোল্টেজের জন্যও পাইবে। ঠিক আছে, কোয়ার্টার সাইকেলের মধ্যেও দরকার আছে, কোয়ার্টার সাইকেলের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি 4টা কোয়ার্টার সাইকেল আছে। প্রবলেম কিছুই না, প্রবলেম শুধু এতটুকুই, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, তারা এখানে মেনশন করে দিতে পারে কোন কোয়ার্টারের লেখা বের করবা। তো ফার্স্ট কোয়ার্টার যদি হয়, ফর ফার্স্ট কোয়ার্টার যদি হয় লিমিটস কত আইবো 0 টু t/4, ফর সেকেন্ড কোয়ার্টার লিমিট কত আইবো t/4 থেকে t/2, ফর থার্ড কোয়ার্টার তোমার কত আইবো t/2 থেকে 3t/4, और फोर्थ क्वार्टर 30/4 থেকে 2t, 30/2 থেকে 2t। তো এবার তোমরা করবা একটা বাড়িতে প্র্যাকটিস, বাড়িতে এই দুটোর একটু প্র্যাকটিস করে রাখো। তো সাইন বা কোসাইনের এই দুটার মধ্যে প্রবলেম তোমরা ফেস করলে করতে পারো। এই দুটার মধ্যে প্রবলেম ফেস করার চান্সেস খুব কম, নাই বলেই চলে। প্রবলেম ফেস করবে এই জায়গাটা 3π/4 বা সামথিং এরকম ধরনের কিছু একটা ভ্যালু আসবে, বা 3π/4 এর ভ্যালু কত আয়, এখানে গিয়ে আসলে আটকাইলেও আটকাইতে পারো, -1 আইবো নাকি 0 আইবো না কোনটার জন্য কি আইবো, এই জায়গাটাতে আটকাইলে আটকাইতে পারো। ঠিক আছে, তো করলে বাড়িতে কোয়ার্টারের জন্য যদি করো তাহলে এই দুটার জন্য করে রাখো যখনই প্র্যাকটিস করো। ঠিক আছে, থার্ড আর ফোর্থ কোয়ার্টারের লেগে, ফার্স্ট আর সেকেন্ড কোয়ার্টারের জন্য প্রবলেম হতে না, করতে চাইলে করতে পারো বাড়িতে, সমস্যা নেই, বাট আওয়ার মানে কোনো পসিবিলিটি নেই প্রবলেম হওয়ার। হ্যাঁ, তবে একটা কথা বারবার বলেছি, সাইন দিয়ে যেরকম ভাবে করবা তো সাইন দিয়েও করে রাখবে, স্যার সেমই তো, সবকিছু সেম, সমস্যা নেই। প্রবলেমটা কোন জায়গাতে এলো, লিমিটসের যখন ভ্যালুগুলো বসাইবো, কারণ ওই ভ্যালুগুলো কিন্তু আমরা রেগুলারলি ইউজ করি না। cos 3π/2, cos ওইরকম ধরনের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিন্তু আমরা ইউজ করি না। তো এই ভ্যালুগুলো একটু দেখে রাখো, যাদের ম্যাথ আছে তো কোনো সমস্যাই হতো না, কারণ তোমরা হামেশা ইউজ করতেছো। যাদের ম্যাথ নাই তারা আমি বারবার বলতেছি একটু দেখে রাখো, কারণ তোমার চর্চাতে নেই, তো তোমাকে প্রবলেম ফেস করতে লাগতে পারে। sin 270 এর ভ্যালু কত, cos 370 এর ভ্যালু কত, সরি 270 এর ভ্যালু কত, cos 120 এর ভ্যালু কত, sin 120 এর ভ্যালু কত, এইগুলো তোমাকে প্রবলেম করলেও করতে পারে। ঠিক আছে, তো এই জায়গাতে একটু সাবধানে থেকো। আমি একটা ফর্মুলা যদি লিখে দিতেছি, sin π/2 plus theta is equal to কত হয় cos theta, sin π/2 is equal to theta is equal to কত হয়েছে cos theta, আর sin 2π/theta is equal to কত হবে sin theta। এই ফর্মুলাটা ইউজ করো, এই ফর্মুলাটা অনেক জায়গাতেই তোমাকে হেল্প করবে, এটা অনেক জায়গাতেই তোমাকে হেল্প করবে, sin π plus theta। ঠিক আছে, ফাইন, ওকে। তো মোটামুটি এতটুকুই থাকবো। নেক্সট দিন আমরা এখান থেকে যেটা ডিসকাস করব দ্যাট ইজ আরএমএস ভ্যালু ডিসকাস করব। নেক্সট দিন আরএমএস ভ্যালু ডিসকাস করি আমরা জানুগা পিওর রেজিস্টিভ সার্কিট, একসঙ্গে তিনটা সার্কিট ডিসকাস করব, পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তো থার্সডে ক্লাস কাইন্ডলি মিস করো না, থার্সডে ক্লাস মিস করবা পরের ক্লাসগুলোর জন্য খুব কষ্ট হয়ে যাবে। কারণ থার্সডে ক্লাসের মধ্যে আমরা ফেজ কি কিরকম ভাবে ড্র করতে লাগে সমস্ত কিছু ডিসকাস করব। আমাদের এখানে কিছু সার্কিট আছে, আমি একটু হালকা হয়ে যাইতেছি। আমাদের এখান থেকে তিনটা সার্কিট বেসিক, যেগুলো কোনোদিন পরীক্ষাতে আইতো না, কিন্তু আমাকে এই তিনটা বুঝতেই লাগবে, এই তিনটা না বুঝলে আমি পারতাম না। পিওর রেজিস্টিভ, পিওর ইন্ডাকটিভ, পিওর ক্যাপাসিটিভ, এই তিনটা সার্কিট আমাকে বুঝতেই লাগবে। এই তিনটা সার্কিট যদি আমি না বুঝি তাহলে আমার জন্য সমস্যা হয়ে যেতে পারে। এগুলোর পরে আইবো এলআর সার্কিট, দেন আইবো সিআর সার্কিট, দেন আইবো এলসিআর সার্কিট। এখানে তোমার থাকবো সিরিজ,
এলসিআর সার্কিট এগুলো বোর্ডের মধ্যেই শেষ। দেন বোর্ডের বাইরে এক্সট্রা আমরা যেগুলো করব এখানে তোমার থাকবে প্রথমে আমরা করব যে সেটা প্যারালাল এলসিআর সার্কিট, খুব ইম্পর্টেন্ট। এলসি সার্কিট এখানে দেখো এলসি লিখছি না আমরা, এলসি সার্কিট থাকবে। অ্যাকচুয়ালি এলসি সার্কিট হয় না, এলসি অ্যাকচুয়ালি হয় গিয়ে সেটা অসিলেশন। এই এলসি অসিলেশন তোমাদের সিলেবাসের বাইরে, কিন্তু এন্ট্রান্সের জন্য করতে লাগবে। ইভেন এন্ট্রান্সের সিলেবাসও বাইরে, এন্ট্রান্সের সিলেবাসেরও বাইরে, কিন্তু পরীক্ষাতে দেওয়ার একটা কোশ্চেন্স, কিছু করার নেই। এলসি অসিলেশনস পরীক্ষাতে দেওয়ার একটা দিব। এবার কেউ বলছে স্যার এলসি অসিলেশন পরীক্ষাতে বাইরে তো ক্যান্ডেলা তোমার থাকে, এই চ্যাপ্টার থেকে বাইর করে রাখছে, কিন্তু সেমিকন্ডাক্টর দিয়ে আবার ঢুকায় রাখছে। সেমিকন্ডাক্টর দিয়ে সেটা ওইখানে ফিল্টার সার্কিট দিয়ে রাখছে, ফিল্টার সার্কিটের মধ্যে এলসি অসিলেশন লাগবে। ফিল্টার সার্কিট এখানে দেওয়া রাখছে, তো এখানে তোমার এলসি অসিলেশন লাগবে। এবার এলসিআর সার্কিট নিয়ে সেটা তোমার শুধুমাত্র এন্ট্রান্সের মধ্যে লেখা আছে, সিরিজ প্যারালাল কিছু মেনশন করছে না, দিয়ে দিলে দিয়ে দিতে পারে। আর যদি তোমার নাও দেয়, যদি এলসিআর সার্কিট প্যারালাল যদি দিয়েও দেয়, তাহলে তুমি কিছু করতে পারতে না। কি লেখা? কারণ মিক্সিং অফ এল এন্ড সি সার্কিট তোমার 6 নাম্বার চ্যাপ্টারের মধ্যে সিলেবাসে দেওয়া আছে, মিক্সিং সার্কিট অফ এল এন্ড সি, ইন্ডাক্টরের ক্যাপাসিটর দিয়েছে। তো কোনো না কোনো গ্যাপ দিয়ে আছে সিলেবাসের মধ্যে সব। তো এই কারণে আমরা সবগুলোই করাই দেবো, বাট ঠান্ডা মাথায় শুধুমাত্র ফলো করে রেখে, ঠিক আছে? ওকে, ছুটি।